এনএসএ নিউজের আপনাদের স্বাগত। আমরা জানি যে আগামী 26-এ নির্বাচন আছে। ঠিক তার আগে একটু ইতিহাস নিয়ে একটু বিশ্লেষণ করা দরকার রয়েছে, কেননা পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রায় 3 দশকেরও বেশি বামফ্রন্ট সরকার ছিল এবং যে সরকারের পতন ঘটিয়ে 2011-তে তৃণমূল কংগ্রেস এসেছিল। কিন্তু তার আগে 4-5 বছরের যে একটা ইতিহাস রয়েছে, যে আন্দোলনের ইতিহাস রয়েছে, যে ভূমি আন্দোলনের ইতিহাস রয়েছে, তা কিন্তু 3 দশকেরও বেশি ক্ষমতায় থাকা বামফ্রন্ট সরকারকে নাড়িয়ে দিয়েছিল এবং পরবর্তীকালে তা পরিবর্তন হয়ে 2011-তে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ যে রাজ্য রয়েছে তা দখল করে এবং এখনো পর্যন্ত তারা ক্ষমতায় রয়েছে পরপর 2011 পর থেকে। আমরা জানি যে তার অন্যতম বেশ দুটি যে কারণ ছিল পরিবর্তনের, সেটা হচ্ছে একদিকে ভূমি আন্দোলন নন্দীগ্রাম, অন্যদিকে সিঙ্গুর আন্দোলন, যেখানে টাটার কারখানাকে কেন্দ্র করে সেই ভূমিরই আন্দোলন ছিল একরকম। ভূমি আন্দোলন শুরু হয়েছিল 2006-এ নন্দীগ্রামে। আমাদের তরফ থেকে যেটা চেষ্টা করা হচ্ছে যে 2006 সালের সেই ভূমি আন্দোলনের প্রেক্ষাপটে সাংবাদিকতা কী ছিল, সাংবাদিকতা সেই সময় কিভাবে করতে হয়েছিল। কেননা এখনকার যে সাংবাদিকতা রয়েছে, এখন যে সাংবাদিকতা রয়েছে সে সাংবাদিকতা অনেকটাই সহজ হয়েছে বলা যেতে পারে। কেন এখন যে কোনো জায়গা থেকে, স্পট থেকেই লাইভ করা যায়, তথ্য পাঠানো যায়, ছবি পাঠানো যায়, সমস্ত জিনিস পাঠানোর সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু 2006 সাল ঠিক কী তখন সুবিধে ছিল? আমরা 2006 সালে একেবারে খুব কাছ থেকে যে নন্দীগ্রামের আন্দোলনের নিউজ কাভারেজ করেছে, অনেক 2-1টি চ্যানেল ছিল, পত্রিকা ছিল। তার অন্যতম প্রথম সারির পত্রিকা আনন্দবাজার পত্রিকার তৎকালীন যে সাংবাদিক ছিলেন সুব্রত গুহ। সুব্রত গুহ ইতিমধ্যেই নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বইও লিখেছেন এবং এখন তিনি অবসর নিয়েছেন। 2000 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি আনন্দবাজারের সাংবাদিক হিসেবে ছিলেন। তার আগে আজকাল পত্রিকার সাংবাদিক ছিলেন। তো সেই সুব্রত গুহর যে স্মৃতি, তার যে সেই সময়কার কিভাবে খবর সংগ্রহ করার যে পরিস্থিতি ছিল, সেই ভূমি আন্দোলনের মাঝে পড়ে গিয়ে কী কী বিপদের সম্মুখীন হতে হয়েছিল, বা পরবর্তীকালে তার যে সংবাদ সংস্থা ছিল সেখান পর্যন্ত খবর পৌঁছে দেওয়ার জন্য তাকে কী কী করতে হয়েছিল, আমরা সেই ইতিহাস নিয়ে এগিয়ে যাব। এবং একদিনে নয়, আমরা পরপর 1, 2, 3 এইভাবে আমরা বিভিন্ন পার্টে নন্দীগ্রামের আন্দোলনের প্রেক্ষাপটে কী কী ইতিহাস জড়িয়ে রয়েছে সেইগুলো সাংবাদিকদের চোখ থেকে কিন্তু আমরা এটা সাধারণের জন্য, আপনাদের জন্য আমরা তুলে ধরব। শুধু সুব্রত গুহ নয়, ঠিক ওই সময় 2006-এর পর থেকে যে সমস্ত বৈদ্যুতিক চ্যানেল ছিল, বা তখনকার দিনে যে সমস্ত তখনকার দিনে যে সমস্ত সাংবাদিকরা ছিলেন, তাদের প্রত্যেকেরই আমরা খোঁজ করছি। তাদের বিভিন্ন যারা এখনও রয়েছেন বা এখনও সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং সম্পূর্ণ এই যে বক্তব্য থাকবে, তা সেই সাংবাদিকেরই বক্তব্য থাকবে, একেবারে তার নিজস্ব অভিজ্ঞতা থেকে সে জানাবে যে কীভাবে ভূমি আন্দোলন হয়েছিল, কিভাবে তারা খবর সংগ্রহ করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছিল, বা নিজের হাউসকে সেরাটা পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে কী কী পদক্ষেপ নিতে হয়েছিল।
কি সুযোগ সুবিধা তখন ছিল, কি বর্তমানে যদি এখনকার যে সুযোগ সুবিধা আছে তখন যদি সেই সুযোগ থাকলে কি কি হতো, এই বিষয়গুলো পরপর আমাদের বিভিন্ন সাংবাদিকের কাছ থেকে, আমরা যারা সিনিয়র সাংবাদিক তাদের কাছ দিয়ে জেনে নেব। আমি সুব্রত গুহর বক্তব্য আগে শুনে নেব। সুব্রত গুহ একেবারে তিনি দাবিও করেছেন যে তিনি নন্দীগ্রাম আন্দোলনের শুরু থেকে এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু সাংবাদিক হিসাবে ছিলেন এবং বিভিন্ন প্রেক্ষাপটে তার বিভিন্ন কলমে নন্দীগ্রাম আন্দোলনে উঠে এসেছে। সুব্রত গুহর বক্তব্য আমরা শুনে নিয়ে পরে পরবর্তীকালে আমরা আরও যে সমস্ত সাংবাদিকরা ওই সময় কাজ করেছিল, বিশেষ করে 2006-এ কাজ করেছিল, 6 থেকে 2011 পর্যন্ত, তাদেরও বক্তব্য আমরা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। তো আজকে এই শুরু যে প্রেক্ষাপট হচ্ছে নন্দীগ্রামের স্মৃতি থেকে সুব্রত গুহর ডায়েরি, এবং সুব্রত গুহ কীভাবে তার সাংবাদিকতা নন্দীগ্রামে করেছিলেন সেই সময় 2006, তার নিজের মুখেই শুনে নেব। 2006 সালে রাজ্যের তৎকালীন শাসক সরকার আর কি নন্দীগ্রাম এই এলাকাটাকে নিয়ে শিল্পতালু গড়ার একটা প্রস্তাব দেয়। সেটা নিয়ে নন্দীগ্রামের মানুষের মধ্যে ব্যাপক একটা চাঞ্চল্য দেখা দেয়। তাদের অভিযোগ তেভাগা আন্দোলনের জন্য বিখ্যাত। সেই সময় যে আন্দোলন হতো তার জন্য নন্দীগ্রামকে বলা হতো ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কোনো নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে যখন বামফ্রন্ট সরকার যখন শিল্পতালু গড়ার প্রস্তাব দেয় তখন তার প্রতিবাদ করে স্থানীয় মানুষজন। 2006 সালের 3 ডিসেম্বর মেধা পাঠাকের শিল্পতালু গড়ার, বামফ্রন্ট সরকারের শিল্পতালু গড়ার এই প্রস্তাবনার বিরুদ্ধে প্রথম নন্দীগ্রামে সোনাচূড়ায় একটি বৈঠক করেন 2006 সালে। 2006 সালের 3রা ডিসেম্বর। তারপরে আবার 29শে ডিসেম্বর উনি আবার আরেকটা সভা করেন। সেটা ওই খুব সম্ভবত কালীচরণপুরের কাছে দুটো সভা হয়। এর প্রতিবাদে আবার বামফ্রন্ট সরকারের পক্ষ থেকেও পদযাত্রা করা হয় যে শিল্পতালু হলে এখানে উন্নত হবে, এই হবে। এইসব নিয়ে নন্দীগ্রামে একটা উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। 2007 সালের 3রা জানুয়ারি কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত অফিসে আক্রমণ হয়, একটা গণ্ডগোল হয়, রক্তারক্তি হয়, পুলিশের জিপ ভাঙচুর করা হয়। একটা নোটিশকে কেন্দ্র করে একটা গাড়ি এসেছিল, সেইটা ওই গাড়ির নোটিশ জারি করতে এসছে বলে সেইটা নিয়ে এটা হয়। এটা নিয়ে বিরাট একটা অশান্তি। 3রা জানুয়ারি হঠাৎ 6 তারিখ ভোর রাত্রে, মানে 7 তারিখ ভোর রাত্রে, জানুয়ারি 2007 সালে ভোর 4টার দিকে আমার কাছে একটা ফোন আসে, ল্যান্ড ফোনে, যে নন্দীগ্রামের অবস্থা খুব খারাপ, ওখানে প্রচণ্ড দুদলের মধ্যে সন্ত্রাস হচ্ছে, দুপক্ষেরই বেশ কিছু জন লোক মারা গেছে। তা খবর পেয়ে আমি সাথে সাথে আমার ক্যামেরাম্যানকে ফোন করি, দিয়ে এখান থেকে 5:30 6টার সময় আমি আর আমার ক্যামেরাম্যান মোটর বাইকে করে বেরিয়ে যাই। তা আমি তমলুকেই থাকতাম, আমার পোস্টিং ছিল তমলুকে, কিন্তু তমলুক থেকে নন্দীগ্রাম প্রত্যেক দিন গিয়ে যোগাযোগ করা, সংগ্রহ করাটা খুব টাফ হতো। আমার নিজস্ব কোনো মোটরসাইকেল না থাকার জন্য ওই ফটোগ্রাফারের এতেই করতে হতো, ওর গাড়িতেই যেতাম। তা অফিস থেকেই বলা হলো যে তুমি কাছে থেকেই করো। তা আমি কাছে থেকে, তখন আমি কোন পত্রিকাতে ছিলেন? আমি আনন্দবাজার পত্রিকায়। আচ্ছা, আমি 2000 সাল থেকে 2017 সালে পর্যন্ত আমি আনন্দবাজারে ছিলাম। আচ্ছা, তারপরে কি হলো? নন্দীগ্রামের ঘটনাটা হচ্ছে 2006 থেকে শুরু হয়েছে 2011। তা আমি খুব গর্বের সঙ্গে বলি যে এই নন্দীগ্রাম গোটা কভারটা সূচনা থেকে একদম অন্তিম পর্ব অবধি আমি প্রত্যক্ষ করেছি সরেজমিনে। আর সবথেকে বড় ঘটনা নন্দীগ্রামে এই প্রসঙ্গে বলে রাখি, যেটা এক্সক্লুসিভলি আমার খবর হয়েছিল, সেটা হচ্ছে জননী ইটভাটা। অনেকদিন পরে শেষের দিকের ঘটনা, 2009-10-এর ঘটনা হবে। জননী ইটভাটায় ওই কেন্দ্রীয় বাহিনী, সেটা আমি আর আমাদের আনন্দবাজারের সে বিখ্যাত ফটোগ্রাফার অশোক মজুমদার, এই দুজনই ছিলাম। সেই খবর পেয়ে সেই ছবি করা, তার ছবি করা, আমার খবর করা, সে কীভাবে গেছি সোনাচূড়ায় বসে খবর পেয়েছিলাম যে এই ঘটনা ঘটছে।
তখন আমরা, এটা হয়েছিল সেই মানে গোকুল অধিকারী পাড়া পেরিয়ে এসে একটা ব্রিজের কাছে একটা জননী ভাটা বলেছিল, সেখানে রেড করে কিছু জনকে ধরে। তো সেখানে যেটা গেছি। একটা প্রবাদ ছিল যে জননী ইটভাটাতে অনেক দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে একটা প্রপাগান্ডা সেটা হয়েছিল। দেখিনি, তবে সেই সময় যারা ওই একটা কেন্দ্রীয় বেয়ে উঠেছিল ওরা যে। উঠেছিল, তারপর ওই যে হানা হয়েছিল যে, আর পুলিশি হানা যেটা হয়েছিল, রাজ্য পুলিশের নয়, কেন্দ্রীয় পুলিশের, সেখান থেকে বেশ কিছু জনকে ওরা আটক করেছিল, জেরা করছিল, সেই সব খবর নিয়ে খবর করেছিলাম। সঙ্গে অশোক মজুমদারের ছবি ছিল। সেটা একমাত্র আনন্দবাজার কাগজে সেই জননী ইটভাটার খবর হয়েছিল। হ্যাঁ। এই একটা আমার সাফল্যের দিক দিয়ে। আর ওই আর যেদিন 6 তারিখে যে হ্যাঁ, 6 তারিখে খবর পাওয়ার পর আমরা রওনা দিলাম এখান থেকে, ভোর 6টা 6:30টার সময় এখান থেকে। জানুয়ারির শীতের রাত, সেই ঠকঠক করে কাঁপতে কাঁপতে মোটর বাইকে করে কাঁথি থেকে খেজুরি হয়ে রসুলপুর নদী পেরিয়ে সেখান থেকে গিয়ে আহ, ওখান থেকে গেলাম আমরা মানে ভাঙাবেড়া ব্রিজের কাছে যখন গেলাম, তা কিছুটা যাওয়ার আগেই দেখি ওখানকার যে একটা দোকানপাটের একটা অঞ্চল মতো ছিল, চায়ের দোকান, এই দোকান, সমস্ত টালির ঘর, এই ঘর, সেগুলো সব ভাঙাচোরা সমস্ত করেছে। আর বেশ কিছু লোক, বেশ শতিনেক লোক, একদম একটা ইতস্তত জটলা। তা আমরা ওখানে গেলাম, তখন এখানে গিয়ে মোটর সাইকেল রেখে যখন সমস্ত কথা বলছে, প্রথমেই তো কথা বলা যায় না, আগে পরিস্থিতিটা আমরা দেখি। তখন দেখছি নদীর ওপাশে ভাঙাবেড়া যেটা ব্রিজ বলে, ব্রিজের ওপাশটায় একটা বাড়ি দাও দাও করে চলছে। তখন জিজ্ঞেস করলাম, তখন ওটা বললো যে ওটা সিপিএমের পঞ্চায়েত সদস্য শঙ্কর প্রধানের বাড়ি, শঙ্কর সামন্তের বাড়ি। তো সেই বাড়িটা পড়তে দেখলাম। এই সময় যখন এসছে তখন কিছু লোক এসে বলে, আপনারা কারা এখানে এসছেন? তা আমি বললাম যে আমি এরকম আনন্দবাজার কাগজ থেকে আমি খবর করতে এসেছি। আর সেই সময় তো আনন্দবাজার সম্বন্ধে একটা তৎকালীন যেসব বিরোধী দল আজকে তখন তখন তৃণমূল, তাদের একটা বিরাট অ্যালার্জি ছিল। কোনো কাগজকেই ওরা মিডিয়াকে ঢুকতে দিত না। সেখানে আমি ওই জায়গায় ঢুকে গেছি। দিয়ে তো আমাকে আর আমার ক্যামেরাম্যানকে ঘিরে নিয়েছে। দিয়ে এই মারে কি সেই মারে কি, তাকে শান্তভাবে বোঝা গেছে। তা সেই সময় ভিড়ের মধ্যে থেকে একটা আওয়াজ আসে, অত কচরাও ঢুকিনি, সালামানকে কাটি কি খালে পেকে দিয়ে। মানে মানে ওখানকার এরকম ভাষা, একটা ভাষা আর কি, যে ওখানকার কাটিকে ভাষা, খালি ফেলে হ্যাঁ, দেয়। মানে আচ্ছা। কেটে খালে ফেলে দেয় খালের আর কি। জলে ফেলে আচ্ছা। দেওয়া। সেটা শুনে আমার যে সঙ্গী প্রডুক্টরা, আবার সেই আইসক্রিম যেরকম গলে যায় না, গরমে এলে যেরকম গলে যায় না, সে সেরকম মোটর সাইকেল ছেড়ে দিয়ে না, সে পুরো গলে গেল আর কি। আর কিছু ছেলে বয়স্ক, মধ্যবয়স্ক সবাই ছিল, তারা ওই মোটর সাইকেলটা ধরে তেল ঢালবে সেই মশলাটায়, মানে আগুন ধরিয়ে দেবে, আগুন হ্যাঁ। ধরিয়ে দেবে বলে টানাটানি করছে। সেইটা দেখে সে তো এরকম হয়ে গেল। আমি তখন বললাম, দেখো আমরা এরকম না, হ্যাঁ, এর হয়েছে আমরা সিপিএমের লোক, এই লোক, এরকম একটা না, ব্যাপার, আমরা হ্যাঁ। মিডিয়ার লোক। তোমাদের তখন নন্দীগ্রামে একছত্র আধিপত্য, মানে ভূমি উচ্ছেদ প্রতিরোধে দিচ্ছে শুভেন্দু অধিকারী, তৎকালীন তৃণমূলের এই 2 নম্বরই বলা যেতে পারে তখন, সেই সময় মমতা ব্যানার্জির পরে, বিশেষ করে নন্দীগ্রাম আন্দোলনের ক্ষেত্রে। তা সেখানে বলছে আমাকে শুভেন্দু অধিকারী জানে, আমাদের সম্বন্ধে ছিল, তুমি জেনে নাও, আমরা কোনো সিপিএমের বা কোনো রাজনৈতিক দলের লোক নই। তাই এইসব নিয়ে 2 মিনিট 15 টানা হ্যাচড়া, এইসব কেউ কলার ধরছে, কেউ এই করছে, সেই করছে। তা আমি ঘন ঘন শুভেন্দু অধিকারীকে মোবাইলে, এখনকার মতো তো অত নেটওয়ার্ক তখন নেই, এটা 2006 সালের কথা বলছি, প্রায় 20 বছর আগে, 19-20 বছর আগেকার কথা। তা এই সময় কিছুতেই তার ফোন ধরছে, কখনো ব্যস্ত, কখনো ধরছে না, এই করছে না। তাই বলছি, দেখো আমি চেষ্টা করছি, তোমরা ফোন করে দেখো না। তখন একজন বললো, তুই ফোন কর। হুম। আমি বললাম, ঠিক আছে, শুভেন্দু অধিকারীকে। হ্যাঁ তুই ফোন কর, আমরা কেন। তো এইসব করতে করতে হঠাৎ শুভেন্দু অধিকারী তখন রিং ব্যাক করেছে আমার এগুলো দেখে, কী ব্যাপার। তখন আমি গোটা ঘটনাটা বললাম, দেখো হ্যাঁ শুভেন্দু, এই ব্যাপার, এই হচ্ছে, আমি এখানে শুভেন্দুর ডাক নাম হচ্ছে বুবাই, শুভেন্দু অধিকারী ডাক নাম বুবাই, সেই নামেই আমাকে ডাকতাম। দেখো বুবাই, এখানে এসে আমি এই হয়েছে। তখন আমাকে সে একটু বললো, জানেন আপনি নন্দীগ্রামের সিচুয়েশন এরকম, আপনি আমাদের কাউকে কিছু না বলে হঠাৎ চলে গেলেন, আনন্দবাজারে নাম নিলেন, আপনি জানেন যে গোটা নন্দীগ্রাম জুড়ে ওই কাগজের বিরুদ্ধে একটা বিরাট ক্ষোভ আছে। তাই বললো, এসে তো পড়েছি, এখন যা কিছু হয়। হ্যাঁ, কারা আছে? বলে, আমি তো চিনি না, একটা একটা দল আছে, তো সামনে যে আছে তাকে দিন। তাকে দেওয়া হলো। সে ফোনে কথা বললো, কিছুক্ষণ কথা বলার দাদা বলে দিয়েছে, হ্যাঁ, উনি, মানে শুভেন্দুবাবু কথা বলার পরে আর হ্যাঁ কি, ওই হ্যাঁ। বছর কথা বলার পর এইখানে হ্যাঁ, বলে হ্যাঁ, দিয়েছে, বলছে। দাদা বলে দিয়েছে, হ্যাঁ, দিয়ে বলে না, উনি এই আছে, উনি প্রকৃত সাংবাদিক,
তা ওনাকে এই করতে দাও। মানে আর কেউ ডিস্টার্ব করলো না? ডিস্টার্ব করছে না, ওই যে নেতৃস্থানে 2-3 জন ছিল তারা সমস্ত হাতটা তুলে বলে দিচ্ছে সবাই বসে। তা আমি সাংবাদিক হিসেবে তখন দেখলাম বা এই তো একটা ভালো সুযোগ পেলাম মধ্যে মধ্যে। আমি বললাম কী হয়েছে ঘটনাটা? হ্যাঁ। না কালকে আমাদের কয়েকজনকে সিপিএমের শাসক দলের লোকেরা তুলে নিয়ে গিয়ে খুন করেছে, এই করেছে, কোথাও মাটির ধারে, কোথাও খালের ধারে পুঁতে রেখে দিয়েছে। আচ্ছা। বলে কোথায় পুঁতে রেখেছে? তা একজন বললো ওই মানসিংহ বেদের কাছে ওখানে নদীতে পুঁতে রেখেছে, আমরা খবর পেয়েছি, কাল রাত্রে থেকে এই চলছে। তাই বললাম চলো আমিও যাবো তোমাদের সঙ্গে, চলো খোঁজে দেখবে চলো। আমি শুধু আমার ফটোগ্রাফার বললাম তুমি খালি ক্যামেরার এই মারতে থাকবে, ক্লিক করতে হবে, click করতে ছবি থাকবে, তুলতেই থাকবে, তারপরে বাজবে, যা পাবে তুমি তুলতেই করতেই থাকবে, থাকবে। হ্যাঁ, পরিস্থিতির উপর। আর তখন তো এখন ওর এসিলার না সেই আগেকার যে এই ক্যামেরা ছিল হুম না, হুম হুম। ওর ব্যাটারিটা থাকলে আর ওই চিপটা থাকলেই শত ছবি উঠবে। হ্যাঁ হ্যাঁ। তা সেরকম নিয়ে আমরা মানসিংহ বারে গেলাম, সেখানে গিয়ে খোঁড়াখুড়ি করে পাওয়া গেল সেলিমের মৃতদেহ ছিল। বলে এই সেলিম, সেলিমের মৃতদেহ। সেলিম, তারপরে ভরত, এতে মাটি ঘুরে কী করে নিয়ে যাওয়া হবে, সেই মাটি ঘুরে যখন মানে নদীর পাড়ে গেড়ে দেওয়া হয়েছিল ওদেরকে? আচ্ছা। তা সেখান থেকে তুলে নিয়ে আসার পর তাকে সেই হাত পা বেঁধে ওই ওদেরই জামা, কারো চাদর কারো পায়জামা এরকম বেঁধে তার মধ্যে বাঁশে করে ঢুকে কাঁধে নিয়ে আসছে। মানে আমরা যেটা দেখি যে জঙ্গলে যেন পশু শিকার করে নিয়ে আসা হয়, ঠিক এরকম একটা আনন্দবাজারের ছবি বেরিয়েছিল আমার মনে পড়ছে যত। সেটা সেই ছবি তো সেলিমের দেহ ছিল ওটা? হ্যাঁ সেলিমের দেহ ছিল, তারপর ভরতের দেহ ছিল, তারপর আরও হলো। তা এইসব করে সেই ফিরে আসতে আসতে সেদিন সেই এবং পরের দিন আনন্দবাজারে প্রথম পাতার ছবি ছিল সেই ছবি সেলিমের ছিল, সেই হ্যাঁ, দেহ। এখানে ওখানে ছড়িয়ে ঘিলু। হ্যাঁ। আর এইসব সেদিনের কথা ভাবলে এখনও সে যেভাবে বলে ঠিক বোঝাতে পারছি না, এখনও আমার গা দিয়ে মানে একটা শীতল হাওয়া হয়ে যায়। সেদিন আমরা ধরেই নিয়েছিলাম যে আমরা আপনার বেঁচে ফিরবেন না। বেঁচে ফিরবো না। আন্দোলনটা এরকম ছিল এরকম। তখন তো একটা হ্যাঁ, তখন তো মানে সেই মুহূর্তটা তো জঙ্গি ছিল পুরো, দুপক্ষই জঙ্গি। একদিকে ওই যে বললাম সিপিএমের পঞ্চায়েত সদস্য বা গ্রাম শঙ্করের বাড়ি পুড়ছে, শঙ্কর সামন্ত, হ্যাঁ। শঙ্কর সামন্ত, পরে শুনলাম যে ওইখানে সেই জীবন্ত পুড়ে মারা গেছে। হ্যাঁ, এই ঘটনা শুনেছি এরকম করে। হ্যাঁ, মানে যখন আগুনটা জ্বলছে আপনি দেখেছেন তখন কিন্তু শঙ্কর সামন্ত দেহ পুড়ছে। হ্যাঁ তখন পুড়ছে, সেই ছবি তুলতে গিয়েই তো বিপত্তিটা হলো। ওই জন্য ওরা ভাবছে যে আপনার সিপিএম এর হয়েই এসছেন আর কি। তো সেই যে অভিজ্ঞতাটা, মানে সেই দেখুন সাংবাদিক, এখনকার সাংবাদিক তো আপনি দেখেছেন এখন সব মোবাইলে হয়ে যাচ্ছে, বসে বসে হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে স্পটে গিয়ে ওই রকমের পরিস্থিতিতে যেখানে তো আজকালের এখনকার সুবিধে নেই, মৃত্যুর মুখে দাঁড়িয়ে খবর করার, ঠিক মানে কি ধরনের সেই এক্সপিরিয়েন্স, এটা যদি আপনি আরও একটু ভালো করে আমাদের সঙ্গে শেয়ার করেন। না তখন তো খবর করার নেশাতে যেতাম যে খবরটা করতে হবে। অন্যান্য আরও অনেক কাগজ আছে, অনেক মিডিয়া আছে, বিভিন্ন আছে, সবাই যায়, সবাই আমরা নিজেদের মধ্যে কলিগ ভেবে এই ভেবে সেম এই বলে করি। কিন্তু সবসময় চেষ্টা করতাম যে নিজে যেন বেস্টটা কালেকশন করতে পারি, সব থেকে যেন আমি নিজের সেরাটা যেন বের করতে পারি। এই করতে গিয়ে কিন্তু তার আজকে যেরকম পরিস্থিতি আছে, আজকে 80% মানুষের হাতে মোবাইল আছে। 80 কেন, আরও বেশি শতাংশ মানুষের হাতে মোবাইল আছে। অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে, এই হয়ে গেছে, স্মার্টফোন হয়ে গেছে। আর আমাদের সময় শতকরা 10% লোকের হাতে মোবাইল ছিল কিনা বলা সন্দেহ আছে, ঠিক। ওই ল্যান্ড ফোনের ওপরে ভরসা করতে হতো। কারোর সঙ্গে যোগাযোগ করতে হলে ল্যান্ড ফোন করো, আবার তখন ল্যান্ড ফোন ছিল কাঁথিতে, তখন হয়নি, সে হাতে ডায়াল করে ঘুরিয়ে সে ফোন করা আর কি। মানে তখন ওই ঘটনাস্থল থেকে ফিরে এসে আবার লিখে খবর পাঠালে তখন পরের খবরটা পেপারে বেরোতো। এখন তো আপনি স্পট থেকে বসেই আপনি যেরকম ছিল, আমার যে নন্দীগ্রাম, এই যে বললাম 2006 থেকে 2011 কাছি থেকেই করেছি। সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে যেতাম, ভোরবেলা নন্দীগ্রাম, তারপর ওই দিক দিয়ে যত এলাকা, বিভিন্ন এলাকা তো সারাদিন ঘুরে, যখন মোটর বাইকে করে ফিরতে রাত 8:30 9টা হয়ে যেত। এসে বা কখনো যদি সুযোগ পেত ফাঁকা একটু বসে আছি সেইখানে বসে, তখন তো আমাদের ফ্যাক্স করা ছিল, ফ্যাক্স করতে হতো, ঘরে থেকে ফ্যাক্স মেশিন ছিল, এসে লিখে ফ্যাক্স করে দিতে হতো। তখন হাতে লিখে করতে হতো, ফ্যাক্স করে করতাম। হ্যাঁ, তারপর কিছু ক্ষেত্রে হয়েছে এরকম, গোটাটা ধারা বিবরণীর মতো আমার অফিস থেকে বলে যে ডেস্ক থেকে ধরেছি, আমি বলেছি, তারা মানে ফোনেই হয়ে কপি লেখা হতো। তো এখনকার ধরুন ব্যবহার হচ্ছে এখন খবরের ক্ষেত্রে, যে
ইন্টারনেট বা লাইভে মানে মোবাইল নিয়েই লাইভ হয়ে যাচ্ছে একবারে, না, মানে এখন সবসময়। সাংবাদিকতাটা এখন যে ঠিক সেই হ্যাঁ, সময় যদি এই সুবিধে থাকতো, হ্যাঁ, তাহলে খবরের চেহারাটা কি হতো মনে আরো হয়? অনেক বেশি হয়ে যেত। আরো বিভৎসতা মানে আরো ভয়াবহতা, নারকীয়তাগুলো আরো তুলে ধরা যেত। এই যে একটা বাড়ি পুড়ছে, একটা বাড়িতে একজন লোক পুড়ে যাচ্ছে জ্যান্ত, সেই পাশে ওপাশে ছোটাছুটি ছোট করছে, ছোট গায়ে আগুন জ্বলছে। আগুন জ্বলেছে, সেই ছবিটা তো মিডিয়াতে ধরা পড়তো। মানে আসতো তো। সেটা কিন্তু আপনি চোখের সামনে দেখতে চোখে পাচ্ছেন। দেখেছি। কিন্তু আমি তো সেটা তুলতে পারিনি। তুলতে এই পারেননি, ওই কারণ সে সুবিধা ছিল সে না, সুবিধাও ছিল না, আর পরিস্থিতিও ছিল না। পরিস্থিতি ছিল না। স্টিল ক্যামেরায় ছবি তুলতে গিয়েই তো ঝামেলা। যতই ঝামেলা, হ্যাঁ, মানে মানে নদীর এপারে খাল, নদী বলতে একটা খাল আরকি, ভাঙাবাড়িয়া যেটা খাল, যেটা গিয়ে বঙ্গোপসাগরের ওইদিকে মিশেছে, হলদি নদীর দিকে। তা সেই খালের ওপারে পুড়ছে বাড়ি, আর এপাশে আমরা, আর কিছু এই আর কি। এখনকার প্রজন্মের খবর করা আপনি তো দেখছেন চোখের সামনে, আজকে আপনি অবসর নিয়েছেন, তবু আপনি লেখালেখি করেন, এখনও অনেক কিছু আপনি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন, বা নিজেরও একটা পোর্টালের মতো বা ই করে চালাচ্ছেন, মানে মানুষের কাছে নিজেকে কী বলা যায়, নিজের যে অভিজ্ঞতাটাকে শেয়ার করছেন। তো এই এখন যে সাংবাদিকতা, এই সাংবাদিকতাকে আপনি ঠিক মানে কী চোখে দেখেন, মানে কি অবস্থায় দেখছেন, যে কি সাংবাদিকতা কি ঠিক জার্নালিজম করে লোক সাংবাদিকতা করছে, না শুধুমাত্র হাওয়ায় উড়ে সাংবাদিকতা হচ্ছে? তো আগে যেরকম সাংবাদিকতা করতে গিয়ে করার সংখ্যাটা খুব কম ছিল। হাতে গোনা যেত সাংবাদিক। কিছু মিডিয়া ছিল, দু তিনটে চ্যানেল ছিল, তার কিছু সাংবাদিক ছিল। এই নিয়ে এটা খবর হতো। এখন তো পোর্টাল ছড়িয়ে গেছে। অন্তত ১০০টা পোর্টাল আছে পশ্চিমবাংলার খবর করে, শুধু খবর করে। তা আমাদের সময় তো সেগুলো ছিল না। আর আমাদের সময় এখনকার ছেলেরা যে যোগ্য নয়, এই নয় সেটাও বলব না, তারাও যোগ্য আছে। কিন্তু এখন যারা পোর্টাল খুলছে তারা চাইছে আমার খবরটা চাই, আমার ছবিটা চাই। তার জন্য তারা এখন বাছে না। আমাদের সময় যেমন আমাদের পরীক্ষা দিতে হয়েছে, এই করতে হয়েছে, ইন্টারভিউ দিতে হয়েছে। তারপরে আমরা দীর্ঘ ১০ বছর আমি আনন্দবাজার আগে আজকাল কাগজে লেখালেখি করেছেন। লেখালেখি করে চেয়েছিলাম। সেইখান থেকে সেই অভিজ্ঞতা তারপরেও বলেছিল যে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে তারপরে সুযোগ পেয়েছি। এখন তো সেই জিনিসটা নেই। এখন পোর্টালের, বিশেষ করে পোর্টালের কথা বলছি। হুম, পোর্টালের কথা তুমি লিখবে, করবে, চলো। ইচ্ছে খুশি যেমন এই খুশি। এই জিনিসটা এসে গেছে। কিন্তু এটা তা বলে আমি বলব না যারা ক্যামেরা ধরছে, বোম ধরছে তাদের কোনো যোগ্যতা নেই। তাদের 100% যোগ্যতা আছে। কারো, কারো যোগ্যতা হয়তো আরও আমাদের বেশি। পুরনো সাংবাদিকদের থেকেও বেশি। কিন্তু তারা সেই সুযোগটা পাচ্ছে না। আর পোর্টাল ও সাংবাদিকতা যারা চালাচ্ছেন, পোর্টালগুলো চালাচ্ছেন, তারা আর খবরের মান দেখে না। তারা কোনো রকমে ধরিয়ে দিতে হবে। আগে ছিল একটা বিশ্লেষণ ছিল, একটা ঘটনা ছিল, কেন হলো, ১০ জনের সঙ্গে মানে কথা কালো সাদা বিচার একটা ছিল। ছিল। সেইটা এখন আর বিচার হয় না। এখন শুধু তুলে ধরে। বিচার পাঠক বা দর্শক, যে পোর্টালের দর্শক, তারা যা দেখবে সেটাই তারা করবে। তার বুঝে নেবে।